নমস্কার বন্ধুরা, যখন ছোট ছিলাম তখন মায়ের কাছে বারবার এটা ওটা কিনে দেবার আবদার করতাম। আর তখন আমার মা প্রায়ই বলতো, কি করে দেব, আমার কাছে কি টাকার গাছ আছে? তো তখন ছোটবেলা থেকেই বুঝেছিলাম যে টাকার গাছ হয় না। কিন্তু পরের দিকে আমার এই ধারণাটা বদলে গেছে। এখন বুঝেছি টাকারও গাছ হয়। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি বলবো যে টাকার গাছ আপনি কিভাবে লাগাবেন এবং সেটাকে যদি আপনি ঠিকঠাকভাবে রক্ষণাবেক্ষণ করতে পারেন, জীবনভর সেই টাকার গাছ থেকে টাকার ফল পাড়তে পারবেন। দেখুন, প্রতিটা চারা গাছের ক্ষেত্রেই প্রথম যে স্টেপটা হয় সেটা হচ্ছে বীজ লাগাতে হবে, কারণ বীজ না লাগালে গাছ তো ফুটবে না। তো টাকার গাছের ক্ষেত্রেও কিন্তু সেই জিনিসটা অ্যাপ্লিকেবল। এইখানেতেও কিন্তু আপনাকে বীজ লাগাতে হবে। আর বীজটা কি? টাকার গাছের বীজ হলো টাকা। এই টাকাটাকে বলা হচ্ছে সিড ক্যাপিটাল, যেটা কিনা আপনার প্রাথমিক ইনভেস্টমেন্ট বা ইনিশিয়াল ক্যাপিটাল। এইটাকে কিন্তু আপনাকে ইনভেস্ট করতে হবে। এইবার যত আপনি তাড়াতাড়ি শুরু করবেন, যত আর্লি শুরু করবেন, তত বড় হবে আপনার টাকার গাছটা। আপনাকে একটা এক্সাম্পল দিই। মনে করুন, যদি আপনি প্রতি মাসে 10,000 টাকা করে ইকুইটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন এবং যদি এই ইকুইটি মিউচুয়াল ফান্ড থেকে 12% রিটার্ন পাওয়া যায়, 20 বছর পরে আপনার টোটাল ক্যাপিটাল কত হবে জানেন? 1 কোটি টাকা। সুতরাং 10,000 টাকার এসআইপি 12% হারে 20 বছরে 1 কোটি হয়ে গেল। কিন্তু যদি আপনি ডিলে করে দেন, মনে করুন আপনি জাস্ট 10 বছর ডিলে করে দিলেন, তাহলে আপনার এই বিরাট কর্পাসটা কমে হয়ে যাবে মাত্র 30 লাখ। এটাই হচ্ছে আর্লি স্টার্ট করার পাওয়ার। তো আপনাকে কিন্তু আর্লি স্টার্ট করতে হবে। এই চারা গাছ যেটা লাগাবেন, বীজ যেটা বপন করবেন, সেটাকে কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে। এরপরে দ্বিতীয় যে স্টেপ, সেটা হচ্ছে যে সঠিক মাটি নির্বাচন করা। দেখুন, অনেক ধরনের মাটি আছে, কিন্তু যখন আপনি গাছ লাগাবেন আপনাকে দেখতে হবে যে ফার্টাইল সয়েল কোনটা, মানে উর্বর মাটি কোনটা। তো আপনার এই টাকার গাছের জন্য কিন্তু আপনাকে সঠিক মাটিটা বেছে নিতে হবে। অনেক অপশান আছে, আমি আপনাকে কতগুলো অপশানের কথা বলতে পারি। যেমন ধরুন ইকুইটি মিউচুয়াল ফান্ড, এটাও একটা মাটি, এটা হচ্ছে সবথেকে উর্বর মাটি, এটাতে সবথেকে বেশি পোটেনশিয়াল আছে। ডেট মিউচুয়াল ফান্ড, এই মাটিটাতে রিটার্ন হয়তো খুব বেশি আসবে না, কিন্তু এখানেতে আবার রিস্কটা খুব কম। এই মাটিতে আপনার যে গাছটা লাগাচ্ছেন সেই গাছটা মরে যাওয়ার বা সেই গাছে পোকা লেগে যাওয়ার ভয়টা কম থাকে। তারপরে মনে করুন ফিক্সড ডিপোজিট আর বন্ডস, এখানেও কিন্তু সেফ ইনভেস্টমেন্ট। এখানে লো রিটার্ন পাওয়া যায় ঠিকই, কিন্তু স্টেবল এবং সেফ রিটার্ন পাওয়ার জন্য এইটা ভালো। রিয়েল এস্টেট, সেটাও একটা ভালো ইনভেস্টমেন্ট অপশান, কিন্তু সেইখানেতে বেশি পুঁজির দরকার হয়। তারপরে এলো গোল্ড। গোল্ড খুব ভালো ইনভেস্টমেন্ট অপশান, 10-15% ইনভেস্ট এখানে করা যায়। আরেকটা হচ্ছে REIT বা রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট। আমি যে বলছিলাম না যে রিয়েল এস্টেটেতে ইনভেস্ট করতে গেলে বড় পুঁজির দরকার, এই REIT সেই সমস্যাটারই সমাধান করে দেয়। এখানে অল্প টাকা, 500 টাকা দিয়েও কিন্তু এই রিয়েল এস্টেটেতে আপনি ইনভেস্ট করতে পারবেন। এই রিট নিয়ে কিন্তু একটা ভিডিও বানানো আছে, সময় পেলে কিন্তু সেই ভিডিওটাও দেখে নেবেন। তবে এই মাটি নির্বাচন করার ক্ষেত্রে একটা কথা বলি, যদি আপনার লং টার্ম গ্রোথ এইটা যদি মিশন বা ভিশন হয়ে থাকে, তাহলে বলবো ইকুইটি মিউচুয়াল ফান্ড হচ্ছে বেস্ট সয়েল, মানে এটাই সেরা মাটি। তারপর যখন আপনার গাছটা খুব বড় হয়ে যাবে, তখন বরং আপনি একটু ডেট মিউচুয়াল ফান্ড বা ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্টেতে সেইখানেতে ইনভেস্ট করবেন, যাতে কিনা আপনার স্টেবিলিটিটা বাড়ে। 3 নম্বর যেটা, সেটা কিন্তু রেগুলার গাছেতে জল দিতে হবে। জল ছাড়া গাছ বাঁচবে কি? আমরা গাছ লাগানোর পর কি করি? রেগুলার জল দিই আর সার দিই। ঠিক তেমনিভাবেও আপনার টাকার গাছের ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম প্রযোজ্য। এখানেও কিন্তু আপনাকে রেগুলার জল দিতে হবে। এখানে জল দেওয়া মানে হচ্ছে আপনাকে রেগুলার ইনভেস্টমেন্ট করতে হবে। আপনাকে আবারও একটা এক্সাম্পল দিতে পারি। মনে করুন আপনি প্রতি মাসে 5,000 টাকা যদি আপনি 30 বছর ইনভেস্ট করেন, 12% রিটার্ন হারে আপনার টোটাল অ্যামাউন্ট চলে আসবে কত? 3.5 crore। এই যে বিরাট রিটার্ন, বিরাট কর্পাস, এটা কিভাবে আসছে? এটা সম্পূর্ণই আসছে পাওয়ার অফ কম্পাউন্ডিং এর কারণে। আর পাওয়ার অফ কম্পাউন্ডিংটা তখনই এফেক্টিভ হবে যখন আপনি কনসিস্টেন্টলি এখানে ইনভেস্ট করবেন। এই যে 30 বছর ধরে আপনি ইনভেস্ট করেছেন, এটাই হচ্ছে বড় কারণ এত বড় কর্পাস ক্রিয়েট করার। ঠিক তেমনিভাবেই আপনার টাকার গাছের ক্ষেত্রেও কিন্তু কনসিস্টেন্টলি ইনভেস্ট করতে হবে। একদিন দুদিন ইনভেস্ট করব বা এক্ষুনি খুব এক্সাইটেড হয়ে গিয়ে ইনভেস্ট করলাম তারপরে বন্ধ করে দিলাম, সেরকম ব্যাপারটা না। কনসিস্টেন্টলি আপনাকে ইনভেস্ট করে যেতে হবে। এরপর 4 নম্বর যে স্টেপ, সেটা হচ্ছে দেখবেন যখন গাছ আস্তে আস্তে বড় হবে, তখন কিন্তু আস্তে আস্তে তার শাখা প্রশাখা হবে।
একটা গাছে যদি একটাই শাখা থাকে তাহলে কিন্তু গাছটা উইক হয়ে যাবে। কারণ কে বলতে পারে একটাই শাখা সেটা যদি নষ্ট হয়ে যায় বা সেটা যদি পোকায় কেটে দেয় তাহলে তো পুরো গাছটাই মরে যাবে। তো সেই কারণের জন্যই আপনার গাছটাতে যেন অনেকগুলো শাখা প্রশাখা হয়। প্রতিটা শাখা প্রশাখা আসলে একটা একটা ইনভেস্টমেন্ট। সব থেকে বড় এবং তেজিয়াল শাখাটা হবে আপনার গ্রোথ ইনভেস্টমেন্ট প্রোডাক্ট, মানে ইকুইটি কিংবা স্টক, যেখানে আপনি 70% ইনভেস্ট করবেন, 20% আপনার সেফ ইনভেস্টমেন্ট। এই শাখাটার উপর আপনার ভরসা আছে, এটা কিন্তু আপনাকে স্টেবিলিটি দেবে। যদি কোনো কারণে এই মোটা শাখাটা বা ইকুইটি শাখাটার কোনো প্রবলেমও হয় তখন এই শাখাটা কিন্তু আপনার গাছকে বাকি যে স্টেবিলিটি সেটা দান করবে। আর অল্টারনেট অ্যাসেট যেমন ধরুন গোল্ড, রিট, এই সমস্ত যেগুলো বলছিলাম, এইখানে তো কিন্তু আপনি 10% ইনভেস্ট করবেন। আপনাকে এটা দেখতে হবে যে ডাইভার্সিফিকেশানটা যেন হয়, বিভিন্ন ধরনের প্রোডাক্টে কিন্তু ইনভেস্ট করে রাখবেন। আর এইটা যদি করতে পারেন তাহলে কিন্তু আপনার ওই যে গাছ, টাকার গাছ, সেটা কিন্তু স্ট্রং থাকবে বিভিন্ন ওয়েদারেতে। বিভিন্ন ওয়েদার হতে পারে না, ঋতু পরিবর্তন হবে, বর্ষা আসবে, শীত আসবে, বসন্ত আসবে, গ্রীষ্ম আসবে, সমস্ত সময়তেই যেন আপনার গাছটা স্ট্রং থাকে। তার জন্যই এতগুলো শাখার দরকার। এরপরে আসছে সেই শুভ মুহূর্তটা যখন আপনার গাছে ফল ধরবে। সেইখান থেকে ফল আপনাকে পাড়তে হবে, হারভেস্টিং করতে হবে। কিন্তু ফল পাড়ারও একটা নিয়ম আছে। একদিনই সমস্ত গাছের ফল পেড়ে ফেলবেন না, অথবা সেই সোনার ডিম পাড়া হাঁসের মতোই একবারে হাঁসের পেট কেটে সমস্ত সোনার ডিম বের করে নেবার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু সেটা বড় ভুল হবে। তো আমাকে কি করতে হবে? আমাকে অল্প অল্প করে ফল পাড়তে হবে, একবারে সমস্ত গাছের ফল পেড়ে নেওয়া যাবে না। সেই জন্য আমাকে যেটা করতে হবে সেটার নাম হচ্ছে SWP বা সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান। মিউচুয়াল ফান্ডে এইটা স্টার্ট করে দিতে হবে। সেখানে কি হবে? প্রতি মাসে অল্প অল্প করে টাকা, একটা ফিক্সড টাকা, সেটা কিন্তু অল্প অল্প করে আপনি তুলতে থাকবেন। মনে করুন আপনার 1 কোটি টাকা হয়ে গেছে, 1 কোটি টাকা জমা হয়ে গেছে, গাছেতে অনেক ফল হয়েছে। তার মানে এই নয় যে 1 কোটি টাকা সমস্ত পেরে নেব। আমি কি করব? 6% হারে বছরেতে, মানে 1 কোটির 6% কত হচ্ছে? 6 লাখ টাকা। বছরে 6 লাখ টাকা তুলব, প্রতি মাসে 50,000 টাকা তুলব। তাতে কি হবে? তাতে আমার গাছটা কিন্তু তখনও গ্রো করবে। কারণ আমি সমস্ত ফল পেড়ে নিইনি, আমি কিছু ফল পেড়েছি, বাকি যে ফলগুলো রয়ে গেছে সেই ফলগুলো আবারও নতুন করে বড় হবে। সুতরাং আমার এই যে টাকার গাছটা আছে না, এই গাছটা কখনো মরবে না, এটা শুকিয়ে যাবে না। এরপর 6 নম্বর স্টেপ যেটা, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যে কোনো গাছকে কিন্তু পোকা মাকড় বা বিভিন্ন ধরনের প্রাকৃতিক বিপর্যয় তার হাত থেকে বাঁচিয়ে রাখতে হয়। আপনাকেও কিন্তু সেটা করতে হবে যে আপনার এই গাছটাতে যেন কোনো রকম পোকা মাকড় না লেগে যায়, সেটাকেও কিন্তু দেখতে হবে। সেটা কিভাবে হবে? কিছু কিছু মিস্টেক আছে, সেই মিস্টেকগুলোকে কিন্তু আপনাকে এড়িয়ে চলতে হবে। তার মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে যে ইগনোরিং ইনফ্লেশন। আপনাকে কিন্তু ইনফ্লেশনটাকে ইগনোর করলে চলবে না। কারণ এই টাকা, বড় টাকা আছে ঠিক আছে, প্রতিদিন অল্প অল্প করে কিন্তু ইনফ্লেশন আপনার এই বড় টাকাটাকে আস্তে আস্তে খেয়ে ফেলছে। সুতরাং এই টাকাটাকে এমন জায়গায় ইনভেস্ট করে রাখতে হবে যেখান থেকে অ্যাটলিস্ট ইনফ্লেশনের থেকে বেশি রিটার্ন দিতে পারবে। 2 নম্বর যেটা পয়েন্ট, পোর্টফোলিওকে মাঝে মাঝে রিব্যালেন্স করতে হবে, প্রয়োজন অনুযায়ী মার্কেট দেখে পোর্টফোলিওকে রিব্যালেন্স করতে হবে। আর 3 নম্বর যেটা, সেটা খুব ইম্পর্টেন্ট, যে লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু কখনোই প্যানিক সেলিং চলবে না। ধরুন আপনি এই টাকার গাছ লাগালেন, বেশ বড়ও হলো, তারপরে মনে হলো যে এইবার একটা বিক্রি করে দিই, বা হঠাৎ করে ইকুইটি মার্কেট ডাউন হয়ে গেছে সেই জন্য সেল করে দেবো, এইরকম করলে কিন্তু চলবে না। আপনাকে কিন্তু কনসিস্টেন্টলি ইনভেস্ট করে যেতে হবে। তো এইভাবে যদি আপনি সমস্ত স্টেপগুলোকে একটা একটা করে ফলো করেন, আমি শিওর যে আপনি একটা টাকার গাছ লাগিয়ে যেতে পারবেন। যেই গাছটাতে শুধু আপনি না, আপনি তো সেই গাছের ফল খাবেনই, তারপরে আপনার যারা পরবর্তী প্রজন্ম আছে, প্রজন্মের পর প্রজন্ম, তারাও কিন্তু এই টাকার গাছ থেকে টাকা পেড়ে ফল খেতে পারবে।